বারমুডা ট্রায়াঙ্গেল বলতে আসলে কি কিছু আছে, নাকি এটি নিহাতি একটি মুখরোচক গল্প? সময়টি ছিল 1945 সালের 5ই ডিসেম্বর দুপুর 10টা 2 মিনিট। মার্কিন নৌবাহিনীর 5টি টর্পেডো বোমারু বিমান ফ্লোরিডা থেকে উড্ডয়ন করে। এই মিশনটির নাম ছিল ফ্লাইট 19। এটি ছিল 3 ঘন্টার দীর্ঘ রুটিন প্রশিক্ষণ মিশন। এটি বিশেষ কিছু ছিল না, কারণ তারা কেবল তাদের নিয়মিত প্রশিক্ষণ মিশন পরিচালনা করার জন্য উড়ছিল এবং তাদের ফ্লাইট নেতার নেতৃত্বে ফ্লাইটে 14 জন ক্রু সদস্য ছিলেন। এই 5টি বিমান তখন ফ্লোরিডা থেকে পূর্ব দিকে উড়েছিল। সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল আর আবহাওয়াও পরিষ্কার, কিন্তু টেক অফের প্রায় 2 ঘন্টা পরে তাদের স্কোয়াড্রন নেতা জানান যে তাদের কম্পাসে হঠাৎ সমস্যা হয়েছে এবং কম্পাস কাজ করা বন্ধ করে দিয়েছে। তারা তাদের ব্যাকআপ কম্পাস বের করে, কিন্তু ব্যাকআপ কম্পাসও ব্যর্থ হয়, ফলে তারা তাদের প্রকৃত অবস্থান নির্ধারণ করতে পারে না। তারা অন্যান্য বিমানের পাইলটদের জিজ্ঞাসা করে, কিন্তু তাদের কম্পাসগুলোও খারাপ ছিল। লেফটেন্যান্ট চার্লস ক্যারল টেলর ছিলেন স্কোয়াড্রন লিডার। কম্পাস ব্যর্থ হওয়ার পরে রেডিও ট্রান্সমিশনে সম্পূর্ণ বিভ্রান্তিকর মেসেজ পাঠানো হচ্ছিল। এদিকে আবহাওয়াও আরও খারাপ হতে থাকে। সময় সন্ধ্যা 4টা 56 মিনিট। টেলর বিশ্বাস করেন যে তাদের বিমানগুলি মেক্সিকো উপসাগরের উপর দিয়ে উঠছিল এবং ফ্লোরিডায় ফিরে যাওয়ার জন্য তাদের পূর্বে উঠতে হবে। তাই তিনি বাকি প্লেনগুলোকে পূর্ব দিকে ওড়ার নির্দেশ দিলেন। তবে অন্য ফ্লাইটে থাকা কয়েকজন ক্রু বিশ্বাস করেছিলেন যে তারা ইতিমধ্যেই ফ্লোরিডার পূর্ব দিকে উঠছে এবং তাদের পশ্চিম দিকে উঠতে হবে। এই আদেশের পরপরই সেই বিমানগুলির মধ্যে একটি রেডিও ট্রান্সমিশন পাঠিয়েছিল যে কিছু ক্রু সদস্য বিশ্বাস করেছিলেন যে তাদের বাড়ি ফিরে যাওয়ার জন্য পশ্চিম দিকে উঠতে হবে। আর এদিকে আবহাওয়ার অবস্থা আরও অবনতির দিকে চলে যায়। শেষ পর্যন্ত সূর্যাস্ত এবং তারপর রাতের অন্ধকার নেমে আসে। এই সময়ে বিমানগুলি সম্ভবত ফ্লোরিডা থেকে 370 কিলোমিটার পূর্বে ছিল। সময় সন্ধ্যা 7টা 4 মিনিট। টেলরের কাছ থেকে সর্বশেষ রেডিও ট্রান্সমিশন পাওয়া যায়। এরপরে 5টি বিমানই চিরতরে হারিয়ে যায়। আজ অবধি আমাদের কাছে এই বিমানগুলি সম্পর্কে কোনো ধারণা নেই। তারা কোথায়, তাদের সাথে কি ঘটেছিল? ফ্লাইট 19 নিখোঁজ হওয়ার পরে একটি অনুসন্ধান এবং উদ্ধার মেরিনার বিমান 13 জন ক্রু সহ টেক অফ করে ফ্লাইট 19 খুঁজে বের করার জন্য, কিন্তু তাদের খুঁজতে গিয়ে তারাও অদৃশ্য হয়ে যায়। এরপর কয়েকদিন ধরে আকাশ ও সমুদ্রে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হয় এই 2টি ফ্লাইটের সন্ধানের জন্য। এটি ছিল সময়ের সবচেয়ে বড় অনুসন্ধান অভিযানগুলির মধ্যে একটি, কিন্তু তারা কিছুই খুঁজে পায়নি। তারা কোনো ব্যক্তির লাশ বা বিমানের কোনো অংশও খুঁজে পায়নি। মজার ব্যাপার হলো, যে এলাকায় 2টি প্লেনই নিখোঁজ হয়েছে, আজ সেই এলাকাটিকে আমরা বারমুডা ট্রায়াঙ্গেল নামে চিনি। এই এলাকাটি শয়তানের ত্রিভুজ নামেও পরিচিত। বারমুডা ট্রায়াঙ্গেলকে বলা হয় সমুদ্রের একটি অত্যন্ত রহস্যময় অংশ। সেখানে 100টিরও বেশি বিমান ও জাহাজ নিখোঁজ হয়েছে। এই অঞ্চলটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, পুয়ের্তো রিকো এবং উত্তরে বারমুডা দেশের মধ্যে অবস্থিত, যেটি একটি ত্রিভুজাকার এলাকা তৈরি করে। সামগ্রিকভাবে এই এলাকাটি 5 লক্ষ বর্গ মাইলেরও বেশি বিস্তৃত। বারমুডা ট্রায়াঙ্গেলের গল্প 500 বছরেরও বেশি পুরনো। 1942 সালে ক্রিস্টোফার কলম্বাস যখন নিউ ওয়ার্ল্ড খুঁজে বের করতে রওনা হন, তিনি জানান যে তিনি যখন এই এলাকার পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তার কম্পাস কাজ করা বন্ধ করে দিয়েছিল এবং এক রাতে যখন তিনি তার জাহাজ থেকে আকাশের দিকে তাকালেন, তিনি একটি অদ্ভুত আলো দেখতে পেলেন। একটি অদ্ভুত আলো যা দেখতে আগুনের বলের মতো, এবং তিনি এই আগুনের বলটিকে আকাশ থেকে সমুদ্রে পড়তে দেখলেন। এটি ছিল রহস্যের সূচনা। পরবর্তী কয়েক যুগে এই অঞ্চলের বেশ কয়েকটি নাম দেওয়া হয়েছিল, যেমন আটলান্টিকের কবরস্থান, দ্য সি অফ ডুম, সার্গাসো কবরস্থান ইত্যাদি। এই নামগুলি 18 এবং 19 শতকে ব্যবহৃত হয়েছিল, কিন্তু বারমুডা ট্রায়াঙ্গেল নামটি প্রথমবার ব্যবহার করা হয়েছিল 1964 সালে। আর্গসি নামক একটি ম্যাগাজিনের 1964 সালে ভিনসেন্ট এইচ গাডিসের একটি নিবন্ধ ছিল, যার শিরোনাম ছিল দ্য ডেডলি বারমুডা ট্রায়াঙ্গেল। এই প্রথম বারমুডা ট্রায়াঙ্গেল শব্দগুচ্ছ ব্যবহার করা হয়েছিল। এই নিবন্ধে গত কয়েক দশকে বারমুডা ট্রায়াঙ্গলে নিখোঁজ হওয়া অনেক ঘটনা সংক্ষেপে তুলে ধরা হয়েছিল। তিনি এই সব ঘটনাকে সংযুক্ত করার চেষ্টা করেছিলেন এবং রহস্য সৃষ্টির চেষ্টা করেছিলেন, এবং তিনি দাবি করেছিলেন যে সমুদ্রের এই অঞ্চলে অদ্ভুত কিছু আছে, যার কারণে এতগুলি বিমান এবং জাহাজ অদৃশ্য হয়ে যায়। যদিও কেন এটি ঘটেছে নিবন্ধে কোনো ব্যাখ্যা ছিল না, কিন্তু এটি বারমুডা ট্রায়াঙ্গলের রহস্যকে সেই সময়ে সবচেয়ে জনপ্রিয় করে তুলেছিল। এটি সে সময় এতটাই জনপ্রিয় হয় যে এর উপর অনেক বই লেখা হয়েছিল, অনেক ফিল্ম এবং কম্পিউটার গেম তৈরি করা হয়েছিল, বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে গানও রচনা করা হয়েছিল। 1918 সালে আরেকটি ভয়াবহ ঘটনা ঘটেছিল। এতে ইউএসএস সাইক্লপস জড়িত ছিল। তৎকালীন মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় এবং দ্রুততম জাহাজগুলির মধ্যে এটি একটি। এটি আমেরিকান নৌবাহিনীর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ ছিল, বিশেষ করে যখন আমেরিকা প্রথম বিশ্বযুদ্ধে অংশ নিতে শুরু করে। এটি সৈন্য ও কয়লা পরিবহনের জন্য তখন ব্যবহার করা হয়েছিল। 1918 সালের 4 মার্চ 306 জনকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ বাল্টিমোর নামক ওয়াশিংটনের কাছাকাছি একটি শহর থেকে এই জাহাজটি ব্রাজিলের দিকে যাত্রা শুরু করে। মানুষ ছাড়া এই জাহাজে 11,000 টন ম্যাঙ্গানিজ ছিল। যাত্রায় 9 দিন সময় নেওয়ার কথা ছিল। জাহাজ ছাড়ার সাথে সাথে সবকিছু ঠিক ছিল। আবহাওয়াও তখন অনেক বেশি পরিষ্কার ছিল।
রওনা হওয়ার সময় জাহাজ বার্তা পাঠায়, কিন্তু এই বার্তাই ছিল এই জাহাজের জন্য শেষ বার্তা, কারণ যাত্রা শুরু করার পর এর আর কোনো খবর পাওয়া যায়নি। বিষয়টি তখন সবাইকে হতবাক করেছিল। মার্কিন নৌবাহিনীর অন্যতম বড় জাহাজ, এত বড় একটি জাহাজ হঠাৎ করে কিভাবে উধাও হয়ে গেল? আপনি যদি মনে করেন যে এই ঘটনাটি রহস্যময় ছিল, তাহলে আপনি ভুল করছেন, কারণ এর থেকেও আরো ভয়ঙ্কর ঘটনাটি ছিল এলেন অস্টিন রহস্য। সময়টি ছিল 1881 সাল। একটি 210 ফুট লম্বা জাহাজ এলেন অস্টিন লন্ডন থেকে ভ্রমণ শুরু করলো নিউ ইয়র্কের উদ্দেশ্যে। কিন্তু বারমুডা ট্রায়াঙ্গেল এলাকার কাছাকাছি এলেন অস্টিন একটি অজ্ঞাত জাহাজের মুখোমুখি হয়। বাইরে থেকে এই অজ্ঞাত জাহাজটিকে সম্পূর্ণ স্বাভাবিক মনে হলেও এই জাহাজে কোনো মানুষের চিহ্ন ছিল না। এলেন অস্টিনের ক্যাপ্টেন কি ঘটেছে তা দেখতে জাহাজে চড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। প্রথমত তিনি তার জাহাজটিকে এই জাহাজের পাশে নিয়ে এসেছিলেন এবং 2 দিন অপেক্ষা করেছিলেন, যাতে তারা দেখতে পারে যে অন্য জাহাজ থেকে কোনো প্রতিক্রিয়া আসছে কিনা বা কোনো সাড়া দিচ্ছে কিনা। কিন্তু 2 দিনেও কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর অজ্ঞাত জাহাজে পা রাখলেন ক্যাপ্টেন। এই নতুন জাহাজে অনেক জিনিসপত্র ছিল এবং সবকিছু ঠিক জায়গায় ছিল। সেই সময়ে লোকেরা জলদস্যুদের আক্রমণ থেকে সতর্ক থাকত। এই অজ্ঞাত জাহাজটি এটি শিকার হয়নি, কারণ এই জাহাজের সমস্ত মূল্যবান জিনিসপত্র অক্ষত ছিল। এই কারণে এলেন অস্টিনের ক্যাপ্টেন তার কিছু ক্রু সদস্যকে জাহাজে পাঠানোর সিদ্ধান্ত নেন এবং তারা উভয় জাহাজের সাথে তাদের যাত্রা চালিয়ে যান। প্রথম 2 দিন উভয় জাহাজই স্বাভাবিকভাবে এগিয়ে চলল, কিন্তু তারপর এলো ঝড়। তাদের পথ আলাদা হয়ে গেল এবং অজ্ঞাত জাহাজটি অদৃশ্য হয়ে গেল। ঝড় শেষ হওয়ার পর এলেন অস্টিনের ক্যাপ্টেন জাহাজটি খোঁজার চেষ্টা করেন এবং তিনি কিছু দূর থেকে স্পাই গ্লাস দিয়ে জাহাজটিকে দেখতে পান। তিনি যখন এটির কাছাকাছি পৌঁছান, তখন জাহাজে আর কোনো মানুষের চিহ্ন ছিল না। তিনি তার জাহাজ থেকে অন্য জাহাজে যে ক্রু সদস্যদের পাঠিয়েছিলেন, তারা হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান। তাদের সাথে কি ঘটেছিল আমরা জানি না, কিন্তু জাহাজটি তখনও অক্ষত ছিল। বলা হয় যে এলেন অস্টিনের ক্যাপ্টেন তার সাথে জাহাজটিকে আনার জন্য আবার চেষ্টা করেছিলেন এবং আরো কিছু ক্রু সদস্যকে জাহাজটি পরিচালনা করার জন্য প্রেরণ করেছিলেন। কিন্তু আবার কয়েকদিন পরে আরেকটি ঝড় এসেছিল এবং একই গল্পের আবার পুনরাবৃত্তি হয়েছিল। এই অজ্ঞাত জাহাজটি আলাদা হয়ে যায় এবং এতে থাকা নতুন ক্রু সদস্যরা আবার অদৃশ্য হয়ে যায়। এলেন অস্টিন যখন ফিরে আসেন, তখন এই গল্প শুনে জাহাজের মালিক এতটাই আতঙ্কিত হয়ে পড়েন যে তিনি একটি জার্মান কোম্পানির কাছে জাহাজটি বিক্রি করে দেন। বারমুডা ট্রায়াঙ্গেলের ঘটনার পিছনে কি লুকিয়ে আছে, কেন এত পরিচিতি পেল বারমুডা ট্রায়াঙ্গেল, এর জন্য অনেকে অনেক ধরনের তত্ত্ব দিয়েছে। কিছু লোক এলিয়েনদের দোষ দেয়, যে এলিয়েনরা এসেছিল, বিমান এবং জাহাজ অপহরণ করেছিল এবং তাদের সাথে নিয়ে গিয়েছিল। কিছু লোক বিশ্বাস করে যে সমুদ্রের নিচে একটি দৈত্যাকার সমুদ্র দানব রয়েছে, যা নিখোঁজ হওয়ার পিছনে রয়েছে। কিছু লোক দাবি করে যে সমুদ্রের এই অঞ্চলটি অদ্ভুত এবং এখানে বিমান এবং জাহাজ ডুবে যায়। এই তত্ত্বগুলো সত্যিই বিচিত্র। আবার কিছু কিছু বিজ্ঞানী বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ারও চেষ্টা করেছেন, কিন্তু আসলেই সেখানে কিছু হয় কিনা বা কোনো রহস্য আছে কিনা তা সত্যিই সবার অজানা।